ডিগ্রি কলেজে পাস কোর্সে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার অনলাইন ক্লাসে উপস্থিত হলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই সুস্থ থাকো এই কামনা করি এবং যত দ্রুত সম্ভব এই কোভিড-19 থেকে আমরা মুক্তি পাই সেটা প্রার্থনা করি। তোমরাও আশা করি আমার সাথে একমত হবে। আমরা যত দ্রুত সম্ভব এই কোভিড থেকে মুক্তি পেয়ে আমরা আবার আমাদের শ্রেণী কার্যক্রমে চলে যেতে পারবো সেই আশা রেখে আজকে আমরা আবার অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমরা এই ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষে আবশ্যিক বিষয় বাংলাদেশ সভ্যোদয়ের ইতিহাসের উপর ক্লাস নিব এবং এই ক্লাসে বিশেষ করে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় আমরা দেখতে পাই যে একটা প্রশ্ন সব সময় কমন আসে, সেটা হচ্ছে 6 দফা কর্মসূচি কি কি, স্বাধীনতা আন্দোলনে 6 দফা কর্মসূচির গুরুত্ব আলোচনা। এই প্রেক্ষাপটে আমরা এর উত্তরে আমরা শুরু করার আগে এই 6 দফার একটা প্রেক্ষাপট ভূমিকা আমরা আনতে হয়। আমরা বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল পূর্ব পাকিস্তানের অভূতপূর্ব সমর্থনের কারণে। এই পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি মূলত লাহোর প্রস্তাবের ভিত্তিতে, কিন্তু 1947 সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে পশ্চিমা শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর যে বিমাতাসুলভ আচরণ করে সেই প্রেক্ষিতে এই 6 দফা কর্মসূচিটা রচিত। বিশেষ করে আমরা যদি দেখি যে 47 সালে দেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম আমাদের মায়ের ভাষা রাষ্ট্রভাষা বাংলার উপর আঘাত হানে। রাষ্ট্রভাষা কি হবে সেই প্রেক্ষিতে বাংলাকে তারা রাষ্ট্রভাষা করতে রাজি হয় নাই। ফলে এই রাষ্ট্রভাষাকে আনতে গিয়ে আমাদের 1952 সালে সালাম জব্বার রফিক বরকত এদেরকে আত্মাহুতি দিতে হয়েছে। এই 47 থেকে 52 ক্রমান্বয়ে আমরা বিভিন্ন সংগ্রামের মাধ্যমে সেটা আমরা রক্তের মাধ্যমে আমরা 56 সালের সংবিধানে সেটা পাই। এরপর 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট নির্বাচনে হক বাসানি সোহরাওয়ার্দী জিতে গেলেও তাদেরকে ক্ষমতা দেওয়ার সাথে সাথেই অল্প দিনের মধ্যেই তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়। আবার 1958 সালে সামরিক বাহিনী বিশেষ করে আইয়ুব খান যখন ক্ষমতায় আসে তখন এই রাষ্ট্রে মৌলিক গণতন্ত্রের যে প্রভাব বিস্তার করে সেই মৌলিক গণতন্ত্রের কারণে এদেশের জনগণের ভোটাধিকার হরণের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকারগুলো বঞ্চিত করা হয়। 5 জনের শিক্ষা আন্দোলন এবং 1965 সালে পাক ভারত যুদ্ধে এই পূর্ব পাকিস্তানের জনগণ অরক্ষিত থেকে যায়। ফলে এই যে দীর্ঘ 1 দশকের দীর্ঘ 47 থেকে 66 সাল পর্যন্ত এই সময়কালের মধ্যে পূর্ব পাকিস্তানের ইতিহাস হচ্ছে বঞ্চনার ইতিহাস, শোষণের ইতিহাস এবং নিগ্রহের ইতিহাস, নির্যাতনের ইতিহাস। সেই প্রেক্ষিতে 1966 সালে 6 দফা কর্মসূচি গুরুত্ব অনেক ব্যাপক। 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি লাহোরে পাকিস্তানের লাহোরে আইয়ুব বিরোধী দলগুলোর একটা কনভেনশন ডাকা হয়। সেই কনভেনশনে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি এবং অন্যান্য কয়েকজনকে নিয়ে তিনি সেখানে প্রতিনিধিত্ব করতে চান এবং সেই সম্মেলনে তিনি তার এই 6 দফা কর্মসূচি তুলে ধরেন। কিন্তু এই 740 জন সদস্যের সেখানে একমাত্র শেখ মুজিব এবং তার 3 জন সঙ্গী ছাড়া আর কেউ এই 6 দফাকে সমর্থন করে নাই। এখানে বলে রাখা ভালো, এনডিপি এবং ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তানের অনেক রাজনৈতিক দল সেখানে উপস্থিত হন নাই। ফলে এদেশের এই পূর্ব পাকিস্তানের জামাত ইসলাম থেকে শুরু করে মুসলিম লীগ থেকে শুরু করে নিজাম ইসলাম থেকে শুরু করে এবং পশ্চিম পাকিস্তানের সমস্ত রাজনৈতিক দলগুলো এই 6 দফা কর্মসূচিকে গ্রহণ করে নাই বা
সমর্থন করে নাই। ফলে শেখ মুজিবুর রহমান ওই কনভেনশন থেকে তার দল নিয়ে পূর্ব পাকিস্তানে ফিরে আসে এবং পূর্ব পাকিস্তানে ফিরে এসে 11ই ফেব্রুয়ারি তিনি বিভিন্ন মাস মিডিয়ার মাধ্যমে এই 11 দফা কর্মসূচি ঘোষণা করে। ফলে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন পত্রিকায়, টেলিভিশনে এবং অন্যান্য জায়গায় এই 6 দফা কর্মসূচি প্রচার হতে থাকে এবং 21শে ফেব্রুয়ারি 1977 সালের 21শে ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 6 দফা কর্মসূচিকে তিনি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে পাশ করে নেন। ফলে এটা ব্যাপকতা লাভ করে এবং গ্রহণযোগ্যতা বাড়ে। সেই প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বুল মোমেন এটাকে এই 6 দফা কর্মসূচিকে পুস্তিকা আকারে সারা দেশে বিভিন্ন দলের মাধ্যমে প্রচার করার জন্য প্রপাগান্ডা করে। সেই প্রেক্ষিতে 6 দফা কর্মসূচির একটি ব্যাপক কর্মসূচি আমাদের রাষ্ট্র, বিশেষ করে এই পূর্ব পাকিস্তানের জনগণের ভাগ্য উন্নয়নে এবং পূর্ব পাকিস্তানের জনগণের কল্যাণে, আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই 6 দফা কর্মসূচি হলো একটি গুরুত্বপূর্ণ দফা। বিশেষ করে আমরা যখন দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 3 মাস সময়ের মধ্যে 32টা জনসভা করে এই 6 দফা কর্মসূচি বাংলা আনাচে কানাচে নিয়ে যায়। ফলে এই 6 দফা কর্মসূচি ব্যাপকতা লাভ করে। এই আমাদের এই চট্টগ্রাম থেকে, লালদিঘির ময়দান থেকে তিনি 25শে ফেব্রুয়ারি সর্বপ্রথম জনসভা দিয়ে এই 6 দফা কর্মসূচি তিনি প্রচারে নামেন। ফলে আমাদের এই চট্টগ্রাম গর্ব অনুভব করি আমরা এই কারণেই যে বর্তমান চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে এই 6 দফা কর্মসূচি তিনি শুরু করেন। এই 6 দফা কর্মসূচি শুরু করার পর থেকে বিভিন্নভাবে তাকে বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে এই আইয়ুব খান তার পেটুয়া বাহিনী দিয়ে বিভিন্ন মামলা মোকদ্দমার মাধ্যমে জেলে ঢোকা এবং জামিনের মধ্যে বের হওয়া, এইভাবে তিনি দীর্ঘ সময় এবং পরবর্তী পর্যায়ে মে মাসে তিনি জেলে ঢুকেন এবং 11 মাস পর্যন্ত এই জেলের মধ্যেই তিনি আটকা ছিলেন। কিন্তু এই 6 দফা কর্মসূচিকে বাংলার মানুষ মনে প্রাণে বিশ্বাস করে বলে এই 6 দফা কর্মসূচিকে ব্যাপকভাবে প্রচার প্রপাগান্ডার মাধ্যমে এটা অত্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে যায়। এখন আমরা এই যে প্রেক্ষাপটের প্রেক্ষিতে আমরা 6 দফা কর্মসূচি বললাম, এখন আমরা 6 দফা কর্মসূচিগুলো কি কি ছিল আমাদের প্রশ্ন অনুসারে সেটা আমরা ব্যাখ্যা করব। 6 দফার প্রথম দফা ছিল শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি। পাকিস্তানের রাষ্ট্রটা হবে একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্র। এর মূল ভিত্তি হবে লাহোর প্রস্তাব। এই লাহোর প্রস্তাবের ভিত্তিতে, অর্থাৎ যেই প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, সেই প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের আঞ্চলিক সরকারগুলো হবে স্বাধীন বা স্বায়ত্তশাসিত। অপরদিকে পশ্চিম পাকিস্তানের যে প্রদেশগুলি ছিল এরা প্রাদেশিক পূর্ণ স্বায়ত্তশাসন পাবে এবং পাকিস্তান হবে সংসদীয় পদ্ধতির সরকার। এই পাকিস্তানের সমগ্র জনগণের প্রাপ্তবয়স্কদের ভোটারের মাধ্যমে আইনসভা সদস্যরা নির্বাচিত হবে এবং এই আইনসভা হবে স্বাধীন। এটা ছিল আমাদের প্রথম দফা। দ্বিতীয় দফা ছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। এই 6 দফার দ্বিতীয় দফার কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে 2টি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। একটি হলো দেশ রক্ষা, আরেকটা হলো পররাষ্ট্র। এই দেশ রক্ষা এবং পররাষ্ট্র ছাড়া অন্যান্য যে বিষয়গুলো থাকবে সেগুলো অঙ্গরাষ্ট্রগুলো বা প্রাদেশিক সরকারগুলোর হাতে নিরঙ্কুশ ক্ষমতা থাকবে। দ্বিতীয় দফায় ছিল মুদ্রা ও অর্থ বিষয়ে ক্ষমতা। এটাকে আমরা 2টি বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে, একটা হলো পৃথক মুদ্রা, একটা হলো একই মুদ্রা। পৃথক মুদ্রা
দুটি অঞ্চলের জন্য, অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক মুদ্রা থাকবে, কিন্তু অবাধ বিনিময়যোগ্য, অর্থাৎ এই মুদ্রা এখানেও চলবে ওইখানেও চলবে, এই ব্যবস্থা রাখবে। অথবা একই মুদ্রা ব্যবস্থা পূর্ব পশ্চিম পাকিস্তানের জন্য একই মুদ্রা ব্যবস্থা থাকবে, তবে এক্ষেত্রে সংবিধানের মাধ্যমে একটা ফলপ্রসূ পদ্ধতি, এক সিস্টেম ব্যবস্থা রাখতে হবে, যাতে পূর্ব পাকিস্তান থেকে মূলধন পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে। সেই সুরক্ষার মাধ্যমে এই একই মুদ্রা ব্যবস্থা চালু থাকতে পারে। চতুর্থ দফা হলো রাজস্ব, কর ও শুল্ক বিষয়ে ক্ষমতা। রাজস্ব, কর ও শুল্ক বিষয়ে ক্ষমতা থাকবে অঞ্চলগুলোর হাতে। এই ব্যাপারে তারা হবে সার্বভৌম। কেন্দ্রীয় সরকার এই রাজস্ব, কর বা শুল্ক আইনের কোনো ক্ষমতা থাকবে না। তবে কেন্দ্রীয় সরকার পরিচালনার জন্য উভয় অঙ্গরাষ্ট্র থেকে বা উভয় প্রদেশ থেকে নির্দিষ্ট হারে টাকা কেন্দ্রীয় সরকারের হাতে দেওয়া হবে, যাতে কেন্দ্রীয় সরকার চলতে পারে। পঞ্চম দফা হলে বৈদেশিক বাণিজ্য বিষয়ে ক্ষমতা। পাকিস্তানের রাষ্ট্রের যে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, তার জন্য পৃথক দুটি অঞ্চলের জন্য দুটি আলাদা শাখা থাকবে এবং স্ব অঞ্চল এই বৈদেশিক মুদ্রা অর্জনের নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রয়োজনে বৈদেশিক মুদ্রা উভয় অঞ্চল থেকে দিয়ে হারাহারি অথবা সর্বসম্মতভাবে পরিমাণ ভিত্তিক বৈদেশিক মুদ্রা দিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠিত হবে। আর ষষ্ঠ দফা হলে আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আগে বলেছি যে কাশ্মীর নিয়ে 1965 সালে যে 17 দিন যুদ্ধ হয়, এই সময়ে পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল। ফলে এই অঞ্চলের জনগণের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করে। সেই প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উভয় অঞ্চলে জাতীয় সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে, দেশ রক্ষার ক্ষেত্রে সংবিধানের মাধ্যমে আঞ্চলিক বা আধা সামরিক বাহিনী বা সেনাবাহিনী গঠন করার ক্ষমতা দিতে হবে এবং রাখার ক্ষমতা আলাদা আলাদা ভাবে রাখার ক্ষমতা দিতে হবে। এই যে 6টা দফা, এই দফাগুলো দেওয়ার পর এবং এগুলো বাংলাদেশের আনাচে খানাচে এত ব্যাপক, এত বিস্তৃতি লাভ করে যে এই 6 দফাকে আমাদের মুক্তির সনদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাকে বাঁচা মরার লড়াই, বাঁচা মরার দাবি, বিভিন্ন নামে এই 6 দফা চলতে থাকে। মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ প্রত্যেকের মুখে মুখে এই 6 দফার গুলো আলোড়িত হতে থাকে। বিভিন্ন জনসভায়, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন এলাকায় এই 6 দফা সম্পর্কে জনগণ বুঝতে শিখে, জানতে শিখে, আমরা যে অধিকার বঞ্চিত থেকেছি সেটা জানতে পারে। এই যে 6 দফা কর্মসূচির সাথে পাকিস্তানের যে আমাদের বঞ্চনার ইতিহাস, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে যে শোষণ, আমাদের যে বঞ্চনা, আমাদের চাকরির ক্ষেত্রে, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে, আমাদের যে ঋণের ক্ষেত্রে এবং আমাদের শিল্পের ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে এবং আমাদের আয়ের হিস্সা নিয়ে যাওয়ার ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রেই যে আমাদেরকে বঞ্চিত করেছে। এবং এই দেশে পূর্ব পাকিস্তানের যে 56% মানুষ এই পূর্ব পাকিস্তানে বসবাস করে, অথচ সেই 56% না, মাত্র 15% সুযোগ সুবিধা, অনেক ক্ষেত্রে 3%, 9%, 11% এরকম সুযোগ সুবিধা দিয়ে বঞ্চনা করতেছিল বিভিন্ন নেতৃবর্গ। এই 6 দফা কর্মসূচির মাধ্যমে সারা পূর্ব পাকিস্তানের এলাকায় বিভিন্ন জনগণের মধ্যে এই বিষয়গুলো ব্যাপক প্রচার করে। ফলে 6 দফা কর্মসূচিকে
জনগণ মনে প্রাণে গ্রহণ করে। এই প্রেক্ষিতে আমাদের ব্যাপক আন্দোলন হয়। সেই আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন আইয়ুব সরকার এই 6 দফা কর্মসূচিকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে শেখ মুজিবুর রহমানকে জেলে ঢুকে আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিচ্ছিন্ন করতে চেয়েছে, পূর্ব পাকিস্তানের আশা পদদলিত করতে চেয়েছে, কিন্তু পারে নাই। কারণ একমাত্র পূর্ব পাকিস্তানের জনগণ শতভাগ শেখ মুজিবের পক্ষে ছিল। ফলে আমরা শেখ মুজিবকে বিভিন্ন স্লোগানের মাধ্যমে জেলের থালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, এই ধরনের স্লোগানের ভিত্তিতে বাধ্য করে যে 1968 সালের যেই আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়েছিল, 1969 সালে 5 ফেব্রুয়ারি সেই ষড়যন্ত্র মামলা সামরিক কায়দায় সেই ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য করা হয়। 35 জন যে মামলা আসামি ছিল, শেখ মুজিবুর রহমান ছিল 1 নম্বর আসামি। তারপরেও এই দেশের জনগণ শেখ মুজিবের পক্ষে থাকায় এবং ব্যাপক আন্দোলনের সৃষ্টি করায় এবং এই আন্দোলনের মাধ্যমে অনেক লোক আত্মাহুতি দিয়েছে বিভিন্ন সময়ে। তার প্রেক্ষিতে এত তীব্র আন্দোলনের কারণে ওই সামরিক সরকার বাধ্য হয়ে এই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের মাধ্যমে 22 ফেব্রুয়ারি সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। অতএব আমরা এই 6 দফা কর্মসূচির মাধ্যমে এই জাতিকে আমরা একটা নতুন রাষ্ট্র সৃষ্টির পরিকল্পনাকারী হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। সেই প্রেক্ষিতে আমরা প্রশ্নের মধ্যে বলেছি স্বাধীনতা আন্দোলনে এই 6 দফা কর্মসূচির গুরুত্ব আলোচনা করব। আমাদের প্রশ্ন যদি এরকম আসে তাহলে আমাদেরকে কিছু বিষয় মনে রাখলে, কিছু বিষয় আমরা আলোচনা করলে আমাদের প্রশ্নটা পূর্ণাঙ্গ পাবে। প্রথমত জাতীয়বাদের পূর্ণ বিকাশ। আমরা সাধারণত দেখি 67 স্বাধীন হওয়ার পর প্রথম দিকেই আমরা ভাষার মাধ্যমে বাংলা ভাষার না করার বাংলা ভাষা আমাদেরকে বঞ্চিত করার কারণে সেখানে আমাদের জাতীয়তাবাদের সুযোগ হয়। এই বাঙালি জাতীয়বাদ আমাদের এখান থেকে শুরু হয়, কিন্তু 6 দফা কর্মসূচির মাধ্যমে সেটা আমরা ব্যাপকতার মাধ্যমে আমরা বাঙালি জাতি হিসেবে আমরা পরিচয় দিতে পারি, গর্ববোধ করতে পারি। আমাদের আনাচে কানাচে পূর্ব পাকিস্তানের সর্বত্রই এই জাতীয়তা বিকাশের ক্ষেত্রে 6 দফা কর্মসূচি একটি অনন্য। দ্বিতীয়ত সংগ্রাম মনোভাব সৃষ্টি। আমরা যে দেখেছি 52 সালের ভাষা আন্দোলনে যে আমরা সংগ্রামের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে হবে, আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে হবে। এই বিষয়টা আমরা সংগ্রামী মনোভাব যে আমাদের নেতা নেতৃবর্গরা বিভিন্ন জায়গায় যে সংগ্রামী বক্তৃতা আমরা আমাদের শুনিয়েছে, আমাদের প্রজন্মকে শুনিয়েছে, আমাদের নেতারা কৃষক মেহনতি মানুষকে যেভাবে বলেছে সেভাবে আমরা এক ধরনের পুলকিত হই। আমরা সংগ্রামের জন্য, আত্মাহুতির জন্য আমরা অগ্রসর হই। দ্বিতীয়ত অধিকার সম্পর্কে সচেতনতা। আমরা বিশেষ করে কৃষক, শ্রমিক, মেহনতি জনগণ আমাদের যে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, চাকরি ক্ষেত্রে আমাদেরকে যে আমরা এই পূর্ব পাকিস্তানে অধিকাংশ জনগণ বসবাস করলেও আমাদেরকে চাকরি ক্ষেত্রে মাত্র 15% সেনাবাহিনী, স্থল বাহিনী এবং বিমান বাহিনী, নৌবাহিনী এক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র 5%, 9%, 11%-এর মধ্যে আমাদের সীমাবদ্ধতা। উচ্চতর সিএসপি নিয়োগের ক্ষেত্রে আমাদের একেবারে সীমিত। বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় আমাদেরকে যে ফেল করানো, পিছনে নিয়ে যাওয়া, চাকরি আমাদেরকে না দেওয়া, আমাদের যে অর্থনৈতিক রেভিনিউ আমরা দিই সেই প্রেক্ষিতে আমাদেরকে সুযোগ সুবিধা না দেওয়া, সদর দপ্তর সবগুলো পশ্চিম পাকিস্তানে স্থাপন করা, এখানে না করা, এবং আমাদের এখানের উৎপাদিত কাঁচামাল পশ্চিম পাকিস্তানে গিয়ে ফিনিশ গুডস হিসেবে ওরা বুক করবে, আমরা বুক করতে পারি না। এই সব বিষয় সম্পর্কে আমরা এই 6 দফা কর্মসূচি চলাকালে বিভিন্ন মাঠে প্রান্তরে আমরা বিভিন্ন এই যে আমাদের বঞ্চনার অধিকারগুলোকে এই যে আমাদের ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি, সেই সচেতনতার সৃষ্টিতে এই 6 দফা কর্মসূচি
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1969 সালের গণ অভ্যুত্থান এ সময়কালে ব্যাপক আন্দোলনের মাধ্যমে এই আইয়ুব খানকে গদিতে যে আমরা শেখ মুজিবকে জেলে তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, এভাবে যে আমরা স্লোগানের মাধ্যমে সারা দেশে যেভাবে আমরা আন্দোলন করেছি, এই 68 সালে আগরতলা ষড়যন্ত্র মামলার সাথে ছাত্রদের এই যে 11 দফা আন্দোলন যুক্ত হয়ে গণ অভ্যুত্থান যে বিভিন্ন সারা এই পূর্ব পাকিস্তানের কলকারখানা এবং রাজপথ প্রকম্পিত করে শেখ মুজিবুর রহমানকে ছাড়তে মুক্তি দিতে বাধ্য হয়, সেই শিক্ষা আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে সারা দেশে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা করে প্রাণের নেতা হিসেবে, একমাত্র গ্রহণযোগ্য নেতা হিসেবে, একমাত্র নেতা হিসেবে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবকে ফিরিয়ে আনা এবং মামলা প্রত্যাহার করা, এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সশস্ত্র সংগ্রামে লিপ্ত হবার অনুপ্রেরণা আমরা দেখেছি যে আমাদের যে কোনো অধিকার আদায় করতে গেলে ওই পশ্চিম পাকিস্তানি গোষ্ঠীদের এই গোষ্ঠীদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত ছাড়া, কেড়ে নিয়ে আসা ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নাই। অর্থাৎ পূর্ব পাকিস্তানের ন্যায্য অধিকার যদি আমরা আনতে চাই, তাহলে প্রতিটি বিষয়ে আমাদেরকে সংগ্রামে, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের অধিকার আদায় করতে হবে, এর কোনো আর বিকল্প নাই। এই শিক্ষা আমরা এই 6 দফা কর্মসূচির মাধ্যমে আমরা পেয়ে থাকি। এরপর আমরা 70 সালের নির্বাচনে জয়লাভ, এই যে 6 দফা কর্মসূচিতে ব্যাপক জাগরণ সৃষ্টি হয় এবং 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচিকে তাদের ম্যানিফেস্টো বা ইস্তেহার হিসেবে ঘোষণা করে। ফলে সারা দেশে ব্যাপক জনপ্রিয়তার মাধ্যমে 70 সনের নির্বাচনে আমরা ব্যাপক ভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আমরা পাই। অর্থাৎ পূর্ব পাকিস্তানে আমরা জাতীয় পরিষদে এবং আঞ্চলিক পরিষদ উভয় পরিষদেই আমরা এই পূর্ব পাকিস্তান থেকে আওয়ামী লীগ পূর্ণ ক্ষমতা পায় এবং এই জয়লাভের মাধ্যমে একমাত্র এর পেছনে অন্যতম প্রধান কারণ হল 6 দফা। এই 6 দফা যে প্রাণের দাবি, এই 6 দফা কর্মসূচি আমাদের প্রয়োজন, আমাদের দরকার, আমাদের অধিকার, আমাদের সচেতনতা সব কিছু মিলিয়ে 70 সনের নির্বাচনে ওই 6 দফা এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আমাদের স্পৃহা, আমাদের সচেতনতা সৃষ্টি হয়ে যায়, তারই পরিস্থিতিতে আমরা 70 সনের নির্বাচনে জয়লাভ করি। এরপর 60 সনের দাবিতে স্বাধীনতা দাবিতে রূপান্তর। অর্থাৎ আমরা যে এতদিন পর্যন্ত 6 দফা কর্মসূচি সাহিত্য শাসনের দাবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর চেয়েছিলেন একটা যুক্তরাষ্ট্রীয় একটা সরকার হবে এবং এর অঞ্চলগুলো হবে সাহিত্য শাসনের, এই দাবির প্রেক্ষিতে, এই অবস্থার প্রেক্ষিতে তিনি যে সাহিত্য শাসনের বা স্বাধিকার আন্দোলনে, সাহিত্য শাসন আন্দোলনের রূপরেখা দিয়েছিল, ক্রমান্বয়ে এই যে এই দীর্ঘ 66 সাল থেকে 70 সাল পর্যন্ত এই যে সময়কাল, আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের যে মন্ত্র, আমাদেরকে বিভিন্ন নিপীড়ন, নির্যাতন, নিগ্রহ, বঞ্চনা এই যে কার্যক্রম করছিল এবং বিভিন্ন নেতা নেতৃবর্গ, বিশেষ করে আওয়ামী লীগের নেতৃবর্গকে জেলে ঢুকানো, কর্মীদেরকে জেলে ঢুকানো এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কর্মকর্তাদেরকে জেলে ঢুকানো এবং অবসরপ্রাপ্ত যারা উচ্চপদস্থ কর্মকর্তা ছিল তাদেরকে জেলে ঢুকানো এবং নির্যাতন করানো, এই অবস্থার প্রকৃতি ক্রমান্বয়ে এই সাহিত্য শাসনের দাবিকে আমরা স্বাধীনতার দিকে আমরা ঠেলে দিলাম। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সাহিত্য শাসনের দাবিকে ক্রমান্বয়ে না দেওয়ার কারণে এবং 70 নির্বাচনে জয়লাভ করেও ক্ষমতা না দেওয়ার কারণে আমরা এই সাহিত্য শাসনের দাবিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার দাবিতে রূপান্তর করে। ফলে আমরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের মাধ্যমে এই পূর্ব পাকিস্তানের সকল জনগণকে ঝাঁপিয়ে পড়ার জন্য, স্বাধীনতা আনার জন্য, রাষ্ট্রের জনগণকে মুক্তি দিয়ে একটি নতুন মানচিত্রে, একটি নতুন রাষ্ট্র সৃষ্টির জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য তিনি তার 7ই মার্চের ভাষণে স্পষ্ট করে আমাদের গায়ে লোম
খাড়া হয়, এই ধরনের বক্তব্য মধ্যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিতে পেরেছে। ফলে আমরা একটা নতুন জাতি, নতুন দেশ, নতুন মানচিত্র পেয়ে যাচ্ছি। এই একমাত্র আমরা 6 দফা কর্মসূচির মাধ্যমে, অর্থাৎ 6 দফা কর্মসূচিকে মাধ্যমেই আমরা ক্রমান্বয়ে এত দ্রুত আমরা একটা স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি। 6 দফা কর্মসূচি আমাদেরকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে আমরা এই শোষণ, বঞ্চনা, নির্যাতন, নিগ্রহ পথ পরিক্রমার মাধ্যমে একটি বাঙালি জাতির স্বাধীন সত্তা বিকাশ ঘটার ক্ষেত্রে এই 6 দফা কর্মসূচি ছিল অনন্য। ফলে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে, আমরা এই স্বাধীন রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হিসেবে, জাতির বিষয় হিসেবে আমরা সম্মান করি। আমরা আজকে এখানেই শেষ। আগামীতে আমরা আবার দেখা হবে অন্য বিষয়। ধন্যবাদ।